ভোটের মুখে মোক্ষম আঘাত, আর এই আঘাতে একেবারে নাজেহাল পিসি ভাইপো। পিসিমণি তো কথাই হারিয়ে ফেলেছেন। তিনি বলছেন তিনি বাকরুদ্ধ। শুধু তাই নয়, তিনি উদ্বিগ্ন, আশঙ্কায় রয়েছেন। কি হয়, কি হয়, এরপরে কি হবে? এরপরে কি রাষ্ট্রপতি শাসন জারি হবে? তিনি মুখে না বললেও তার এক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তো বলেই ফেললেন, কেন্দ্র কি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির পরিকল্পনা করছে। তিনি যখন এই কথাগুলো বলছিলেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তার মুখ পুরো শুকিয়ে গেছে, ভেতরে যেন ভয়। উপর স্তরের নেতাদের যদি এই অবস্থা হয়, তাহলে নিচু স্তরের যে নেতারা আছে, এর পরের সাইডের যে নেতারা রয়েছে, তাদের অবস্থা কি বলুন তো? আমি অবশ্য খোঁজ নিতে পারিনি, কিন্তু অনুমান করা যায় উপরের স্তরে যদি এই হয়, তাহলে নিচের স্তরের নেতারা নিশ্চয়ই ভয়ে শুয়ে পড়েছেন যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। এই আলোচনাটা সবাই করছে যে রাজ্যপালকে সরানো, হঠাৎ করে ভোটের মুখে এইভাবে সরানো, তার মানে সবাই অনুমান করছেন যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। এবং পশ্চিমবঙ্গের মানুষের একটা বড় অংশেরই দাবি যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি না করে ভোট করলে কিছু হবে না। কিন্তু বিজেপি যে পদ্ধতিতে চলে, তাতে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি একটু কঠিন। তা আমি যদি এর বিরুদ্ধে গিয়ে বলি যে না, যে রাষ্ট্রপতি শাসন জারির পরিকল্পনা নেই, অন্য কোনো রহস্য আছে, তাহলে হয়তো আপনারা শুনবেন না, কারণ একদম বিপরীতমুখী আলোচনা আপনাদের অবশ্যই ভালো লাগবে না, কারণ সবাই চাইছে এবং মনে করছে যে রাষ্ট্রপতি শাসন জারি হবে। কিন্তু আমি একটা অন্য দিক বলবো, যে এই যে হঠাৎ বদল, রাষ্ট্রপতির বদল, এর পেছনে আরও একটা গভীর রহস্য রয়েছে, সেটা নিয়েই আলোচনা করব। এই আলোচনা আপনাদের ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, তবে ভালো লাগুক বা না লাগুক, আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন, কারণ এটা একটা খোলা মঞ্চ। তো এটা যদি শুনতে হয়, তাহলে আপনাকে এই ভিডিওটার শেষ পর্যন্ত দেখতে হবে। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। আমার এই প্রতিবেদন যদি ভালো লাগে, অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কয়েকদিন আগেই ভাইপো বলেছিলেন, তিনিও অনুমান করছিলেন যে রাজ্যে বোধহয় রাষ্ট্রপতি শাসন জারি হবে, কারণ এসআইআর এর এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি 60 লক্ষ যে পড়ে রয়েছে, সেই তার বিচার প্রক্রিয়া, সেই তার স্ক্রুটিনি যে গতিতে এগোচ্ছে, তাতে খুব সহজে শেষ হবার নয়। তার হিসাব যে 4 মাস তো লাগবেই। তাহলে কি হবে? এই সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে, তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হবে। তিনি বলছিলেন যে বিজেপি চক্রান্ত করে এই বিচার ব্যবস্থার একাংশের সঙ্গে হাত মিলিয়ে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির পরিকল্পনা করছে। আর তারপরেই আচমকা জানা গেল যে পশ্চিমবঙ্গের যে রাজ্যপাল সিবি আনন্দ বোসকে সরিয়ে দেওয়া হলো। অমিত শাহ সরিয়ে দিলেন, তার জায়গায় কাকে পাঠাচ্ছেন? পাঠালেন হচ্ছে একজন জাদরেল পুলিশ অফিসার, আইপিএস, যিনি দীর্ঘদিন গোয়েন্দা বিভাগে কাজ করেছেন, তারপরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ডেপুটি ছিলেন। ফলে অভিজ্ঞতার দিক থেকে মারাত্মক এই জাদরেল পুলিশ অফিসার। তিনি তামিলনাড়ুতে এখন রাজ্যপাল হিসেবে কাজ করছেন এবং পদে পদে নাকানি চোবানি খাওয়াচ্ছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে। সেই জাদরেল পুলিশ অফিসারকে, প্রাক্তন সেই পুলিশ অফিসারকে রাজ্যে পাঠানো হচ্ছে। মুখ্যমন্ত্রী তো প্রথমে বাকরুদ্ধ হয়ে গেছেন, তিনি বলছেন এখন তিনি ভয়ে আছেন। তিনি তো স্বরাষ্ট্রমন্ত্রী যখন তাকে ফোন করে জানিয়েছিলেন, তখন তিনি ফোনটা ধরতে পারেননি, পরে তিনি ফোন করেছেন এবং কথা কাটাকাটি হয়েছে। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, নিয়ম অনুযায়ী তাকে কিছু জানানোও হয়নি। আসলে এরকম কোনো বাধা ধরার নিয়ম নেই। কেন্দ্রীয় সরকার রাজ্যপাল নিয়োগ করবেন, তাই রাজ্যের মুখ্যমন্ত্রীকে তার একটা জানানো কর্তব্য, কিন্তু আলোচনা করে বসাতে হবে
এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তো এর ফলে কি হচ্ছে, মুখ্যমন্ত্রীও ভাবছেন যে তিনি বলেছেন যে এই যে রাজ্যপাল সিবি আনন্দ বোসকে দিয়ে হয়তো কিছু করাতে চেয়েছিলেন, তিনি রাজি হননি, তার জন্য তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। হঠাৎ কি হলো, এই সিবি আনন্দ বোসের বিরুদ্ধে তিনি তো অহরহ সমালোচনা করেছেন, তার সঙ্গে তো আদায় কাজকলায় সম্পর্ক ছিল, তার বিরুদ্ধে তো নারী ঘটিত কেলেঙ্কারির অভিযোগও তুলেছিল এই সরকার। মুখ্যমন্ত্রী তো বলেছিলেন, আমি বাবা ওই রাজভবনে যাব না, আমার ভয় করছে, কারণ কখন কি হয়ে যায়, যদি উনি রাস্তায় কথা বলেন তাহলে আমি কথা বলব। কুণাল ঘোষ তার বিরুদ্ধে আরও একটা অভিযোগ করেছিলেন, দিল্লিতে আরেকটা শ্লীলতাহানির ঘটনা তুলে ধরেছিলেন, তাই নিয়ে রাজ্যপালকে দিন রাত তারা সমালোচনা করে গেছেন। তারপরে কি হলো, কুণাল ঘোষ একদিন রাজভবনে গেল। এই রাজভবনে যাওয়ার পর থেকেই কিন্তু রাজ্যপালের আচার আচরণ অনেক পাল্টে গেল, এবং মুখ্যমন্ত্রীও আর রাজ্যপালকে তোপ দাগছেন না এবং বলছেন না যে ওই রাজভবন বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছে। তাহলে কি এমন হয়েছিল যে রাজ্যপালের সঙ্গে তার সম্পর্কটা স্বাভাবিক হলো? অনেকেই বলছেন যে রাজ্যপালকে ওই নারী ঘটিত কেলেঙ্কারির অভিযোগ যে তোলা হয়েছিল সেটা নিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছিল, আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সেটা জানতো, মানে অমিত শাহের দপ্তর সেটা জানতো, আর ভোটের মুখে এই রাজ্যপালকে সরিয়ে দেওয়া হলো। তো ভোটের মুখে কেন সরানো হলো সেই নিয়ে অনেকের চিন্তা, এবং তার সেই বিষয়টা আমি আলোচনা অবশ্যই করব। কিন্তু তার আগেও একটা আসি, সেটা হচ্ছে যে এই এসআইআর, সবাই ভাবছি আমরা যে এসআইআর যেহেতু শেষ হবে না, নির্দিষ্ট সময়ে এই 60 লাখ লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা আছে সেটা এই যে সরকারের যে মেয়াদ রয়েছে সেই মেয়াদের মধ্যে শেষ হবে না, ফলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যেতে পারে, কারণ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে সেটাই স্বাভাবিক। তার জন্যে এরকম একজন জাদরেল পুলিশ অফিসারকে আনা হয়েছে। কিন্তু একটা কথা আপনারা সবাই জানেন, সুপ্রিম কোর্টে কি হয়েছিল। সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধান বিচারপতির বেঞ্চ কিন্তু এই যে নির্বাচন কমিশনকে আগেই জানিয়ে দিয়েছিল 28শে ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ করে দেওয়ার জন্য, এবং এও জানিয়েছিলেন যে মনোনয়নপত্র জমা দেওয়া পর্যন্ত যেগুলো মীমাংসা হবে সেই তালিকাগুলো এই মূল তালিকার সঙ্গে যুক্ত হয়ে যাবে। তার মানে সুপ্রিম কোর্ট কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছে যে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত এই কাজ চলতে থাকবে, এবং যেগুলো মীমাংসা হবে সেইগুলো এই মূল তালিকার সঙ্গে যুক্ত হবে। তার মানে ইলেকশন কমিশন নির্বাচন ঘোষণা করে দিতে পারবে। ফলে সব সম্পূর্ণ না হলে নির্বাচন ঘোষণা করতে পারবে না, এই কথা কিন্তু সুপ্রিম কোর্ট বলেনি। তাহলে এসআইআরের জন্যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে এই সম্ভাবনা কিন্তু আমি দেখছি না, কারণ নির্বাচন ঘোষণা করতে পারবে নির্বাচন কমিশন, এবং সেইভাবেই নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। 9-10 দুদিন রাজ্যে তারা থাকছেন, বৈঠক করবেন, নিয়ম অনুযায়ী তারপরে দিল্লিতে ফিরে গিয়ে তারা নির্বাচন ঘোষণা করবেন। ফলে সবাই যেটা ভাবছে যে এসআইআরের জন্যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে, তার জন্যে এরকম একজন জাদরেল অফিসার RN রবিকে নিয়ে আসা হলো, এটা কিন্তু আমার মনে হচ্ছে না। তাহলে কি আছে, রহস্যটা কি? আসলে এই যে রাজ্যপাল, তাকে অলরেডি ব্ল্যাকমেল করছিল এই রাজ্য সরকার। ফলে এই যে রাজ্যপালকে দিয়ে নির্বাচনের যে কাজ সেইটা সঠিকভাবে নজরদারি সম্ভব হবে না কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্রমন্ত্রক, অমিত শাহ সেটা বুঝে গেছেন যে এই রাজ্যপাল আর যথাযথ রিপোর্ট
পাঠাবে না, কারণ ইতিমধ্যেই তার কিছু অনেক কিছু সিদ্ধান্ত যেগুলো পুরোপুরি এই রাজ্য সরকারের সব সিদ্ধান্ত এই রাজ্যপাল মেনে নিয়েছেন, হ্যাঁ করে দিয়েছেন। তাই ভোটের সময় যদি ইনি থাকেন তাহলে কিন্তু সেটা কেন্দ্রীয় সরকারের কাছে বা বিজেপির কাছে সেটা ভালো হবে না, কারণ বিজেপি ইতিমধ্যেই সর্বশক্তি দিয়ে নেমে পড়েছে। প্রায় প্রতিদিনই ডজন ডজন কেন্দ্রীয় নেতা মন্ত্রী রাজ্যে আসছে, যে বিজেপির যে পরিবর্তন রথযাত্রা তাতে তারা অংশগ্রহণ করছেন, রাজ্য জুড়ে প্রচারের ঝড় তুলে দিয়েছেন, মানে সর্বশক্তি দিয়ে বিজেপি এবার নেমে পড়েছেন। তার উপরে একটা এই বামপন্থীদের প্রচার যে বিজেপি মমতা সেটিং, তো বিজেপি মমতা সেটিং হলে কেন্দ্রীয় সরকার কি করে বা বিজেপি এইভাবে ঝাঁপিয়ে পড়ে, আর সেটিংই যদি হবে তাহলে আচমকা এই রাজ্যপাল পরিবর্তনে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এত ক্ষুব্ধ হবেন? আসলে যে প্রচার, সেই প্রচারটা অসত্য, এটা বামপন্থীদের প্রচার। সেই জায়গাতে এই রাজ্যপালকে বদল করে দেওয়া হলো এবং RN রবিকে নিয়ে আসা হলো, যাতে ভোটের সময় এখানকার যথাযথ রিপোর্ট কেন্দ্রের কাছে যায় এবং কেন্দ্র প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। আর তার সঙ্গে বিজেপি কর্মী মহলেও একটা বার্তা চলে গেল, রাজ্যের মানুষের কাছেও একটা বার্তা চলে গেল যে বিজেপি এবার সর্বশক্তি দিয়ে নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারকে, তৃণমূলের এই সরকারকে উৎখাত করে ছাড়বে। চাই সবাই যেটা ভাবছে যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে এবং সেই জন্যে পরিকল্পনা মাফিক বিজেপি এগোচ্ছে এবং শাসক দলও সেই আতঙ্কে রয়েছে যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে। কিন্তু আমি ওই সুপ্রিম কোর্টের বিচারপতিদের যে নির্দেশ, সেই নির্দেশের কথা আপনাদের আমি বললাম এবং সেই নির্দেশ অনুযায়ী নির্বাচন কমিশনের ভোট ঘোষণা করতে কোনো অসুবিধাই নেই, কারণ বিচারাধীন যেগুলো আছে সেগুলো যতটা ঠিক হবে সেগুলো মূল তালিকার সঙ্গে যুক্ত হয়ে যাবে। ফলে রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা আমি খুব একটা দেখছি না। কিন্তু এই যে নতুন রাজ্যপাল হলেন RN রবি, তার মাধ্যমে রাজ্যের ওপরে একটা কড়া নজরদারি রাখবে কেন্দ্র, কড়া চাপে রাখবে এই সরকারকে, পিসি ভাইপোকে। ইতিমধ্যেই তারা যে চাপে পড়ে গেছেন সেটা তাদের আচার আচরণেই বোঝা যাচ্ছে। আজ পিসি মণি তো ধর্মতলায় কাঁদতে বসেছেন যে মৃত ভোটার বাদ গেছে, তাদের জন্যে তিনি চোখের জল ফেলছেন, কিন্তু সেই জল, চোখের জল ফেলা আরও দ্বিগুণ হয়ে গেছে, কারণ তিনি এখন আতঙ্কে রয়েছেন কি হয় কি হয়। নমস্কার।